কোশ্চেন সত্যি এটা শোনা জানারই দরকার। দিনে বহু এই নোটিফিকেশনটা কবে আসবে, পার্সোনালি বা পার্টিকুলার কোনো ডেট এই সময় বলা খুব চাপের। কিন্তু এটুকু বলছি, আমরা কিন্তু এবার থার্ড ফেজ কমপ্লিট। এবার কিন্তু খুব দ্রুত শিক্ষা দপ্তরে যাওয়া হবে, আমরা যাব শিক্ষা দপ্তরে। সেই 11ই মার্চ গত বছরের, সেখান থেকে যে পরপর প্রতিশ্রুতিগুলো এসেছিল তার একটা পিডিএফ আকারে নিয়ে গিয়ে আমরা কিন্তু শিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তরে কিন্তু আমরা দেখা করব। সামনের সপ্তাহের মধ্যে আমরা একটা খবর দেব কি হতে চলেছে। দেখুন, শুধু আন্দোলন করা, শুধু রাস্তায় নামা, এইগুলো করার পাশাপাশি কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষের সাথে কথা বলা, এটা কিন্তু করতে হবে, আলোচনায় আসতে হবে যে কি হতে চলেছে। বিপ্লব পাল, কি হবে দাদা? সবই হবে, ওয়েট করো। অরিন্দম বর্মন, স্যালুট ভাই। পুরুলিয়া থেকে সানোয়ার বলছে, হ্যাঁ আমাদের মৃৎশা মহন্তা লিখছেন, দাদা ডিসেম্বরে আগে নোটিফিকেশন আসার চান্স আছে? অবশ্যই আছে, আসতে হবে। একটা কথা বলি, যদি আমরা ভেবেই নিই যে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন আসবে না, তাহলে মনে করে রাখুন 2025 সালের মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে পাবেন, যদি ধরে নেন। আর যদি মনে করেন না দরকার, সেটা তুলে ধরা হোক আমাদের বার্তাটা প্রত্যেকটা জায়গায়, যে নোটিফিকেশনটা কিন্তু পুজোর আগে নোটিফিকেশনটা আসবে। পুজোর পর আমরা পুজো সবাই মিলে উপভোগ করব, আনন্দ করব। পুজোর পর ফর্ম ফিল আপ শুরু হবে। এটা একটা করতে হবে, এটা নিয়ে আসতে হবে। তার জন্য যা করতে হয় করতে হবে। সত্যি জীবন এভাবে চলে না, এভাবে জীবন চলে না, এটা জীবন না এগুলো। বাইরে থেকে দেখলে অনেকে ভাববেন হয়তো ভালো আছি বা কোনো সমস্যা নেই, কিন্তু জীবনটা এটা নয়। জীবনটা এভাবে জীবন চলে না। দাঁড়ান, হ্যাঁ, আর কে লিখেছে? মৃত্যু গেলে বিক্রম ভট্টাচার্য, কোশ্চেন ভুলটার জন্য টেনশন হচ্ছে দাদা, এটাকে আটকানোর ব্যবস্থা করো, মাথায় আছে। তারপর হচ্ছে মেমডি সাকওয়াত আলী, ভাই বয়সটা শেষ হয়ে যাচ্ছে সত্যি। যারা অপেক্ষায় দিন গুনছে যে একটা সেটেলমেন্ট হয়ে গেলে, চাকরিটা পেয়ে গেলে সেটেলমেন্টটা হয়ে যাব, সংসার করব, বিয়ে থা করবো, কিন্তু তাদের ক্ষেত্রে সত্যি এটা খুব চাপের। হয়তো শুনলে হয়তো ভাবছেন যে, দেখুন মানুষের জীবনে একটা, ভাবুন মানুষের জীবন কিন্তু একটা পরজন্ম, চারবাকপন্থীদের মতো পরজন্মে বিশ্বাসী না আমরা। চারবাকরা যেমন পরজন্মে বিশ্বাস করে না, আমরাও সেই রকম মনে করুন। তো এই জীবনে এই জীবনে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে। কিন্তু একটা রাজ্যে যদি 7-8টা বছর কোনো এসএসসি নেই, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন, যেটা আগে প্রত্যেকবার অল্প না হোক কিন্তু এক্সাম হতো, কিন্তু দেখুন আইনি জটিলতা কি কারণে হচ্ছে না সেটা আমার বিষয় না। আমি কারোর দিকে আঙুল তুলছি না, আমার সরকারের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ বঞ্চনার বিরুদ্ধে, যারা করছে তারাই। তো দেখুন এসএসসি লাস্ট কবে হয়েছে একটু হিসেব করুন তো। প্রাথমিকে নিয়োগ হচ্ছে, একটু দেরিতে হচ্ছে, কিন্তু বেশি বেশি করে দিচ্ছে। কিন্তু দেখুন 2017 সালের পর থেকে আর নিয়োগ হচ্ছিল। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে যদি মনে করে যে আমি সেটেলমেন্ট হয়ে আমি হয়তো কিছু একটা কর্মসংস্থান করে ডিএলএডটা 2 বছর কষ্ট করে পাশ করে নিলাম, টেট কোয়ালিফাইটা করলাম 5 বছর পর, টেট কোয়ালিফাই করে 2 বছর বসে থাকতে হচ্ছে। এখন কমিটি গঠন, প্রশ্নভুল মামলা, এখন ম্যাট, এখন 5%, এখন আলাদা 10-20 জন, এইসব বাহানা চলবে না, এসব বাহানা চলবে না, পরিষ্কার কথা বলছি। আমাদের অনেকে হয়তো ভয় পান, কিন্তু যাদের বয়স আমরা 30 পেরিয়ে গেছি। আজকে মুর্শিদাবাদের সেই ভাইটার কথা মনে পড়ছিল, যার 40 বছর হতে আর 3 মাস বাকি রয়েছে। সে তো বলছে ভাই আমার কি করতে হবে বলেন, আমার জীবনের কোনো মূল্য নেই। আমরা একটু ভাবুন না, ব্যাপারটা একটু ভাবুন। পর্ষদ, বড় বড় অফিসার, এইগুলো কাদের জন্য? শুধু ডিএলএড এক্সাম নেবে বলে? ডিএলএড নিয়ে কি হবে? ডিএলএড কোয়ালিফাই করে কি হবে যদি না কোনো রিক্রুটমেন্টটা না আসে? আমি জানি না কি আইনি জটিলতা, আর আইনি জটিলতা সেটা আমরা দেখবো কেন?
আইনি জটিলতা মিটিয়েই তাহলে টেট নিতে পারতো, তাহলে আরও 7 বছর ওয়েট করতাম আমরা। বাইরে থেকে দেখলে অনেক কিছু মনে হয় যে এই টেট পাস মানে কি চাকরি? একটু ভাবুন তো, একটু অন্যভাবে ভাবুন, নিজের জায়গা থেকে না, অন্যভাবে ভাবুন তো। এতগুলো চাকরি প্রার্থী যারা অপেক্ষায় দিন গুনছে, এদের প্রত্যেকের একটা করে জীবন আছে, প্রত্যেকের বাড়ি মা বাবা আছে, প্রত্যেকের বাড়ির মা বাবা আছে, প্রত্যেকের বাড়ির ফ্যামিলি আছে, প্রত্যেকের অভাব আছে। এই বারে বারে বলি যে প্রাথমিক টেট মানে প্রাথমিক টিচার বা হতে যারা আমরা আসি, আমরা খুব কোটিপতির ঘরের কেউ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক যদি এরকম হতে থাকে, তাহলে এই অপেক্ষায় কেউ থাকবে না। সরকার চাকরি, হ্যাঁ, এস কে আবদুল্লাহ বলছে এই সরকার চাকরি দেবে না। একটা কথা ভাবুন, এই সরকার চাকরি দেবে না আমরা বলছি, কেন দেবে না? সরকার চাকরি দেবে না কেন? একটা নির্বাচিত সরকারের অবশ্যই কর্মসংস্থান দেওয়া উচিত। এটা ভাবুন না নিজের থেকে। আমরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করছি, সেই সরকার কর্মসংস্থান দেখবে না? অন্যান্য যে সরকারের কাজ যেগুলো আছে, যে কাজগুলো করছে, যেসব লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেসব করছে, তার পাশাপাশি তো রিক্রুটমেন্টটা দরকার, তার পাশাপাশি প্রাথমিকের শিক্ষকটা তো দরকার। এটা বলতে বলতে সবার কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এটা সাধারণ ব্যাপার। ইমদাদুল্লাহ শেখ ভাই বলছে যে বিয়ে আর হবে না মনে হচ্ছে, বিয়ে হবে না, এটা কিছু বলার নেই। সব্যসাচী খা বলছে তোমাকে দেখলেই 2017 সালের কথা মনে পড়ে। সত্যি 2017 সালের কিছু নাম্বারের জন্য হয়নি। যাই হোক, শুভ্রদেব শামিউল ভাই নোটিফিকেশান কবে হবে মনে হচ্ছে দাদা? নোটিফিকেশান ওইভাবে আসবে না, নোটিফিকেশান নিয়ে আসতে হবে। নোটিফিকেশান আসবে না ওইভাবে, নোটিফিকেশান আসবে না। আবারও বলছি, নোটিফিকেশান নর্মালি আসবে না। অভিষেক ব্যানার্জি জেনারেল কাট অফ নিচে নিয়ে কিছু কথা বলো। হ্যাঁ, জেনারেল কাট অফ এবং একাডেমিক এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে, পুরোপুরি নির্ভর করছে সম্পূর্ণ ভ্যাকান্সির উপরে। ভ্যাকান্সি যদি বেশি আসে সবাই কিন্তু রিক্রুটমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। পাশের রাজ্যের দিকে বিচার করুন না, পাশের রাজ্যগুলো যেভাবে প্রাথমিকে টেট কোয়ালিফাই মানে বিহারে, তারা বিহারিরা তো চাকরি পেয়ে পাচ্ছে, তার সাথে সাথে বাঙালিরাও চাকরি পেয়ে যাচ্ছে। সেখানে বাংলা কেন হবে না? শুধু বড় বড় ভাষণ দিলে হবে না। অনেকে আমাকে বলে তৃণমূলপন্থী, আমি জানি না কেন বলে। আমি কোনো পন্থী না, কোনো পন্থী থাকলে এতদিন হয়তো কোনো না কোনো দপ্তরে চাকরি করতাম। আমাকে নিয়ে অভিযোগ করা হয়। শুধু এটুকু বলছি যে দেখুন, এতটা বছর শিক্ষার বিষয় মানে শিক্ষার দিকটা, যারা এই শিক্ষকতার স্বপ্ন নিয়ে আছে, দেখুন আমার মেসে আরো অনেকে আছে, এসএসসি পড়তে পড়তে এসএসসি হয় না, কি করবে বেচারারা? সব টিউশনি পড়াচ্ছে, এইভাবে দিন কাটছে, কোনোভাবে নিজের জীবন নিয়ে কোনো কিছু পদক্ষেপ নিতে পারছে না। এরকম বহু যুবক চোখের সামনে দেখতে পাই, সাইকেল চালিয়ে চালিয়ে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি টিউশনি পড়ায়। আমাদেরও তো জীবন আছে। হ্যাঁ, ইয়েস রিও বলছে না আর কেউ। হ্যাঁ, মেহবুব ভাই সালাম নেবেন, হ্যাঁ আপনিও নেবেন। উম, হ্যাঁ, খুব দ্রুত দেখা করছি শিক্ষা দপ্তরে। শুনুন, আরেকটা কথা আমি বলতে চাই, যদি আমরা এর আগেও মানে আরটিআই করেছিলাম, কারো যদি মনে হয় যে কতজন ডিএলএড এবং কতজন বিএড আছে এটা জানতে চান, তো আরটিআই করতে পারেন। আরটিআই করলে আম, আমাদের প্রত্যেকটা গ্রুপে এর আগেও দেওয়া হয়েছে, 6 মাস আগেও দেওয়া হয়েছে, যে আরটিআই করলে আপনি যদি 30 দিনের মধ্যে কোনো রিপ্লাই না পান, 30 দিন পর আপনি ফার্স্ট অ্যাপিল করবেন, আবার একটা আরটিআই করবেন। সেটাও না পেলে 31 দিন পর আবার সেকেন্ড অ্যাপিল করলেন, সেটাও না পেলে থার্ড অ্যাপিল করলেন, করে তাও যদি না আসে, আপনি আরটিআই অ্যাক্ট না দেওয়ার কারণে কোর্টে রিট পিটিশন জমা করতে পারেন। করলে আপনি ইয়ে পাবেন, পিডিএফ পাবেন, আশা রাখছি। কেউ যদি মনে হয়, আমাদের টার্গেট হচ্ছে পিডিএফ নয়, আমাদের টার্গেট হচ্ছে বিএড এর সার্টিফিকেটটা বাতিল করা। কারণ টেট নেয়ার আগে পরিষ্কারভাবে নোটিশের আগে কিন্তু বলা ছিল যে আমরা এই সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে বিএডও, মধ্যপ্রদেশের বিএড
ডিএলএড এর মামলার উপর নির্ভর করছে বিএড এর সার্টিফিকেট। পর্ষদ কত অবহেলা করছে, কত অবহেলা করছে আমাদেরকে নিয়ে। যেখানে দেখা নোটিশ মানে টেট টেট দেওয়ার আগে বলা হলো যে বিএড এর সার্টিফিকেট ভ্যালিড করছে সুপ্রিম কোর্টের মধ্যপ্রদেশের বিএড ডিএলএড এর কেসের উপর। সেই মামলার ক্লারিফিকেশন হয়ে গেছে আগস্ট মাসে 11 তারিখে। সেটা এখনো পর্যন্ত পর্ষদ দেখাতে পারলো না যে এতজনের সার্টিফিকেট বাতিল করেছি। বিএড একটা কথা ভাবুন তো, বিএড যদি প্রাথমিকে বসার ক্রাইটেরিয়ার মধ্যে না থাকে, প্রাথমিকে বিএড দের জন্য না পরিষ্কার সেটা জানিয়ে দিয়েছে। সরি, প্রাথমিকে যে বিএড প্রাথমিক বসতে পারবে না, প্রাথমিক টেটে বসতে পারবে না বিএড, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত। সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সার্টিফিকেটগুলো ফেলে রেখেছে কিসের কারণে? এখনো পর্যন্ত সার্টিফিকেটগুলো ফেলে রেখেছে কিসের কারণে? তাদের 22-24 দিয়ে তারা বিএড ডিএলএড করে আবার আমাদের মধ্যে ঢুকবে। আর একটা কথা বলি, এই কথাগুলো আমি বলি, বিএড এর সার্টিফিকেট বাতিলের জন্য এগোই আমরা। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এই জেলার পক্ষ থেকে আমি 1594 যাতে 14 সালে 6 নম্বর করে যাতে না দেয় সেই জন্য লড়ছি। আমরা 22-এর 1060 কেসের মাধ্যমে যাতে 22-এর কোশ্চেন ভুল মামলা থেকে আরো একজন না যুক্ত হতে পারে আমাদের মধ্যে, সে কারণেও লড়ছি আমরা। তো এইসব কারণে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার নামে যারা ওর থেকে উপকৃত হতো, যারা ম্যাটে 1 নাম্বার পেলে পাস করবে, ম্যাট 1060, ম্যাট 1594, যারা 1 নাম্বার পেলে পাস করবে, তারা কিন্তু আমাদের বিরোধিতা করে। বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের নামে কিন্তু কম বেশি করে বলে। তো আমি বলি যে আমি কাউকে কোনো কিছু বলি না, যে দেখুন যা হবে আইনি। আমার অনেক বন্ধু আছে, এনওএস, আমার একটা বন্ধু আছে এনওএস, সে হচ্ছে একসাথে পড়াশোনা করেছি, টেট কোয়ালিফাই করেছি একসাথে, সে বেরিয়ে গেছে। তো তার সাথে আমার কিন্তু শত্রুতা নয়। আমি বলবো আইনি পথে লড়াই হোক, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম নিয়ে কোনো কিছু লেখা, এনওএস এর বিরুদ্ধে যাওয়া বা আমি এনওএস এর বিরুদ্ধে বা বিএড এর বিরুদ্ধে কোনো কারণে আইনি পথে আমরা যদি যাই, আমরা চাইবো যে আমাদের টেট কোয়ালিফাইড যারা আছি, ডিএলএড 24 মাসের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট পাস, তাদের মধ্যে যেন একজন না আসে। এবার যারা 1 নাম্বারের জন্য পাস করতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি, তারা চেষ্টা করবে পাস করার, আমরা চেষ্টা করবো পাস না করানোর। তো এটা আইনি বিষয়, কোর্টের মাধ্যমে আমাদের লড়াই হবে। কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু আমাদের নামে বিভিন্ন কমেন্ট টমেন্ট এসব লেখে, কিন্তু এগুলো ঠিক না। যা হবে আইনি পথে লড়াই হবে। টেট পাস কতজন আছে? পরিচিত ঘোষ, টেট পাস কতজন আছে দেখুন, 97,000, 98,000। বিএড বেরিয়ে গেছে, এনআইএস বেরিয়ে গেলে 20-30,000। তো পাশাপাশি এরকম বেরিয়ে গেছে, অনেকে চাকরি পেয়ে গেল, এই ধরে মোটামুটি খুব কম সংখ্যক ডিএলএড আছে। পার্টিকুলার যদি জানতে চান আরটিআই অবশ্যই করুন, আপনি জানতে পারবেন। আর আগামী দিনে আরটিআই করে কেস অবশ্যই হচ্ছে বা হয়েছে, খুব দ্রুত জানতে পারবেন। যে কেউ আরটিআই করে ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, থার্ড অ্যাপিল করার পর যদি আপনি কোর্টের দ্বারস্থ হন, অবশ্যই আপনি পিডিএফটা পেতে পারেন। এটা হবে, আগামী দিনেও হবে, এটা কেউ না কেউ করবে। এটা নিয়ে আমরা চাপ নিচ্ছি না। আমাদের প্রথম বা প্রধান টার্গেট এই নয় যে কতজন আছে, আমাদের টার্গেট বিএড এর সার্টিফিকেট বাতিল করার পর, আমাদের যে কেসটা করা হয়েছে, আমরা সবাই মিলে যে কেসটা করেছি, বিএড সার্টিফিকেট বাতিল করার পর আমরা পর্ষদের কাছে চাইবো, পাট পাট করে এগোচ্ছে। এর আগেও কটা জিনিস বাতিল করা হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যেগুলো আমরা করছি। তো তারপরে শেষ পর্যায়ে বলবো, সব বাতিল হওয়ার পর বলবো পিডিএফটা দেখান, এবার সেই পথে এগোচ্ছি। আর শুধুমাত্র যদি বিএড কতজন, ডিএলএড কতজন তথ্য জানার দরকার হতো, তাহলে কিন্তু আমরা এতদিন পেয়ে যেতাম। কিন্তু সেটা টার্গেট রাখছি না। আমাদের যে কেস ফাইল চলছে, কেসটা তুলতে পারছি না, কারণ আপনারা জানেন যে যিনি প্রাথমিক দেখছেন তিনি ফার্স্ট মোশনটা দেখে কিন্তু আর হিয়ারিং করাচ্ছেন না। ফার্স্ট মোশন হিয়ারিংটা মানে মোশনটা শুনছেন, হিয়ারিংটা অন্য জাস্টিসের কাছে যাচ্ছেন। তো সেই কারণে আমাদের কেসটা তুলতে কিন্তু দেরি হচ্ছে। 3-4টে ঘর চেঞ্জ করেছি, এখনো পর্যন্ত পিডিএফটা তুলতে পারছি না। শুধু পিডিএফ নয়, সার্টিফিকেট বাতিল এটা ভাববেন। পিডিএফ পাওয়াটা কোনো ব্যাপার না, আমাদের যে কেসটা করা হয়েছে তার মধ্যে সবকিছুই আছে। সেই কেসটা পাট পাট করে এক এক করে হচ্ছে। এর মধ্যে অলরেডি 2টো সার্টিফিকেট বাতিল করেছি আমরা, আমি এখন বলছি না, কারণ এর আগে আমরা দেখেছি অন্য কেউ একজন বিএড সার্টিফিকেট বাতিলের কেস করেছিল, সেই কেস সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় শুনে অন্য বিপক্ষ পার্টিরা কিন্তু অন্য কেস শুনে বিপক্ষ পার্টিরা কিন্তু পার্টি হয়েছিল, হয়ে তারা কিন্তু অ্যাডভোকেট দিয়েছিল এবং লড়াই করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বলবো না কার সার্টিফিকেট বাতিল করেছি না করেছি, পরে দেখা যাবে। আর সামনের দিনে বলছি যে পিডিএফটা কতটা দেখার বিষয় না, আমাদের পার্ট পার্ট করে সার্টিফিকেট, বিএড এর সার্টিফিকেট বাতিল করার পর আমরা পিডিএফ চাইবো, যে বাদ বাকি কতজন পড়ে আছে দেখান। এটাই শেষ পর্যায়ে আমাদের।
4টে বেঞ্চ চেঞ্জ করেছি, তুলতে পারিনি কোনোভাবেই। তো সামনের দিনে আশা করছি, এই তো ছুটি ছাটা হয়ে গেল, সামনের সপ্তাহে একটা কিছু না কিছু হবে। আর সামনের দিনে অনেক আইনি পদক্ষেপ আছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে না। যাই হোক, শের খান বলছে সরকারের সাথে দেখা করতে হবে, সামনের সপ্তাহে যাচ্ছি। অভিজিৎ বাবু বলছেন দাদা রাতে ঘুমাতে পারছি না, অসহ্য হতাশা। এটা সত্যি, এটা শুধু আপনার নয় অভিজিৎ দা, এটা সবার ক্ষেত্রেই। বাঁচতে হবে, তবু লড়াই করতে হবে। যেভাবে আছেন চলতে থাকুন, ইন্টারভিউটা নিয়ে আসতে হবে পুজোর আগেই। এখানে শের খান বলছে সাথে দেখা করতে হবে দাদা, সাথে দেখা করব। টেট পাস কতজন রয়েছে এখানে? এই অমিত হ্যাঁ, যাই হোক, নিশান তানবীর বলছে বয়স্ক বাবা মার সঙ্গে বউ বাচ্চা কিভাবে সম্ভব দাদা? বয়সও পেরিয়ে যাচ্ছে, টেট পাস করেও অশান্তি আর মানসিক যন্ত্রণা, কিভাবে বাঁচা যায় বলুন দাদা? বুঝতে পারছি, এটাই তো কেউ বুঝতে পারছে না। শেরখান 2025-এর বয়স শেষ, 2025-এ সমীর কবির 2025-এ বয়স শেষ। দেখুন, ভাবুন, এই শামীম কবির ভাই বলছেন, দাদা বলছেন যে 2025-এ বয়স শেষ। ভাবতে পারছেন জীবনে আর মানে এই যে শিক্ষক হওয়ার স্বপ্ন, আমাদের যাদের বয়স আছে আমরা ভাবছি না। একটু ভেবে দেখুন তো, টেট কোয়ালিফাই করলো, ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হলো, কিন্তু বয়স চলে যাচ্ছে, বয়স নেই। এটা কেমন লাগে না? স্বপ্নে দেখলেও যেন কেমন লাগে না? একটু ভাবুন না, এমন কিন্তু অনেকেই আছে। এর জন্য দায়ী কে? একটু ভাবুন তো, যার বয়স চলে যাচ্ছে, টেট পাস সার্টিফিকেট কাছে আছে, একবারও ইন্টারভিউ যায়নি, এটা নিজের দিয়ে ভাবুন তো। এটাই যন্ত্রণা, আর এটাই লড়াই। আসুন না, ছাত্র আন্দোলন কি মোড় নিতে পারে সেটা আন্তর্জাতিক বিষয় থেকে আপনারা দেখেছেন। ছাত্র আন্দোলন কি করতে পারে। আমরা চাইছি না কোনো মানে অশান্তি, বা আমরা চাইছি না কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে, কিন্তু আমাদের এবার ইন্টারভিউ দিতে হবে। পরিষ্কার এবং একদম চোখে চোখ রেখে বলছি, ইন্টারভিউ কিন্তু এবার দিতে হবে। হবু শিক্ষক বলে কিন্তু 2 বছর কিন্তু আমরা কিন্তু চুপচাপ বসে আছি, এবার কিন্তু দিতে হবে, আর কোনো কথা হবে না। বিএড শের খান বললেন, দীপঙ্কর রনি বাজার টেটে একেবারে হরেংমালের মতো অবস্থা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, টেটটা একেবারে হরেংমালের মতো নিয়ে যাচ্ছে প্রত্যেকবার। রনি ভট্টাচার্য ঠিকই বলেছেন। শান্ত নন্দী বলছে আন্দোলন ডাক দাও। আন্দোলনের আগে দেখুন, আন্দোলন করা যাবে, শুধু রাস্তায় নেমে আন্দোলন করলাম, মিছিল করলাম, এটা নয়। সাথে সাথে কিন্তু আলোচনায় যেতে হবে। থার্ড ফেজটা কমপ্লিট হলো, এই সপ্তাহটা পেরিয়ে গেল। আমরা সামনের সপ্তাহে আমরা যাচ্ছি, পুরো শিক্ষা দপ্তরে যাচ্ছি। আমরা শিক্ষা দপ্তরের সাথে কথা বলতে হবে, আমাদের সাথে কথা বলবো যে কি অবস্থায় আছে। তো তারপর আমরা দেখব তাদের চিন্তা ভাবনা, তাদের কি করতে চাইছে ওনারা, সেই অনুযায়ী আন্দোলনের ডাক দেবো। শুধু আন্দোলন করলে, শুধু রাজপথে নেমে কি দরকার? একটাবার কথা বলি, থার্ড পেজটা পর্যন্ত আমাদের বলেছিল আটকে রাখতে, থার্ড পেজটা হোক, তারপর তোমাদের বিষয়টা ভাববো। এবার আমরা যাব, আর তো কোনো চাপ নেই, আর কোনো আইনি জটিলতা নেই। তাই এখন এই মুহূর্তে আন্দোলনের ডাক দিচ্ছি না। আমরা অবশ্যই চিন্তা ভাবনা আছে, কাজ চলছে, এটুকু বলি, বসে নেই আমরা। হ্যাঁ, 22 পাসকে বসিয়ে রেখে জিতেন সহিস ভাই, 22 পাসকে বসিয়ে রেখে আবার নতুন টেট নেয়, তাহলে পর্ষদের সরকারের অনেক জুলুমবাজি করে। আবার নতুন টেট নেবে, আবারও বলছি, আবার নতুন টেট নেবে, 24-এ টেট নেবেন, এটা মাথায় রাখবেন। বিএড সার্টিফিকেট বাতিলটা কেসটা কি হলো ওটা বললাম। টিটু ঘোষ বিএড সার্টিফিকেট বাতিলের কেসটা বললাম। এই কেসটা এখন আমাদের টোটাল টার্গেট, এই কেসটা আমাদের তুলতে হবে। 4টে বেঞ্চ চেঞ্জ করেছি, 4টে বেঞ্চ, এখনো পর্যন্ত কেসটা তুলতে পারিনি। শুনুন, যখন রিট পিটিশন হয়, মোশনটা দেখছেন এক জাস্টিস, মহামান্য জাস্টিস দেখছেন মোশন যেটা হয়, ফার্স্ট হেয়ারিং যেটা, সেকেন্ডগুলো অন্য বেঞ্চে চলে যাচ্ছে, যার ফলে সব বেঞ্চের জাস্টিসটা ঠিক টাইমে থাকছেন না, কোনো সময় আন্দামান চলে যাচ্ছেন সার্কিট বেঞ্চে। যাই হোক, এই সমস্যায় কিন্তু হচ্ছে এই কদিনে। তো আশা রাখছি সামনের সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে যাতে কিছু করা যায়। বিএড এর সার্টিফিকেট বাতিলটা আমাদের প্রধান লক্ষ্য এবং প্রধান টার্গেট। আর ম্যাটটা আসছে, আপনারা জানেন ম্যাটের বিষয়টা 1594, যারা ফান্ডিং করেননি, বারবার বলতে ভালো লাগে না, বিষয়টা ভেবে দেখবেন। যদি 1 লক্ষ পাস আমাদের মধ্যে ঢোকে, আর আমাদের অস্তিত্ব থাকবে না। রঞ্জন সাধুকা বলছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আমি এই বিষয়ে কিছু বলবো না। আর সবচেয়ে বড় কথা, আরজি করার বিষয়টা সত্যি নিন্দনীয়। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক। সিবিআই কি করছে জানি না, কত দ্রুতার সহিত এটা
সমাধান হয়, উপযুক্ত শাস্তি, প্রকৃত দোষী যে তাকে খুঁজে বের করা। একটাই প্রশ্ন জাগে মনের মধ্যে, কাল রাতেও ভাবছিলাম যে একটা সিভিক, আমরা এটা বলতে বাধ্য হচ্ছি, কোনো সরকারের বিরুদ্ধে নয়, আবারও বলছি কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লক্ষ্য প্রকৃত দোষীকে বের করা, প্রকৃত দোষীকে বের করা। একটা সিভিক ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক যেটা বলে, স্বেচ্ছাসেবক যাকে বলে, সে কি করে একটা ডক্টর ম্যাডামের গায়ে হাত তুলতে পারেন? ব্যাপারটা এটা, এই প্রশ্নটা এখানে, এটা সিবিআই খুঁজে বের করুক। আমরা সাধারণ জনগণ আমরা দেখতে চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তার প্রকৃত দোষী শাস্তি পাক, কোনো নির্দোষ না শাস্তি পায়। ভারতীয় সংবিধান মহান দেশ আমাদের, ভালোবাসার দেশ আমাদের। এই দেশ হয়তো আমরা বলি দেনান দেয়ার তাকে ফাঁসি দেয়া হোক, দিনের দিন তাকে ফাঁসি দেয়া হোক, কিন্তু ভারতীয় সংবিধান যেখানে বলছে একজন নির্দোষ যেন সাজা না পায় কোনো ভয়ে, তাড়াহুড়োর কারণে বা কোনো দ্রুততার কারণে একজন নির্দোষ যে সে যেন কোনোদিন সাজা না পায়, সেই কারণে কিন্তু দেরি হয়। নির্দোষকে কোনোদিন সাজা দেওয়া যাবে না, প্রকৃত দোষী খুঁজে বের করা হোক। শিল্পা বলছে, শিল্পা পাল, এবার বাড়ি চেঞ্জ করতে হবে যদি কিছু হয়। হ্যাঁ, বাড়ি চেঞ্জ করবে তাহলে বাড়ি নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। সার্টিফিকেট কিছু ক্যান্সেল হয়েছে, তবে বিএড নয়, অন্য ট্রেনিং যারা আছে। হ্যাঁ, মানব কুমার বলছে নোটিফিকেশন এলেই সমস্ত সমস্যার সমাধান। ঠিক কথা। আমাদের 15941060 বিএড দ্বারা 22-24 সরকারের পর্ষদের টার্গেট আছে 22-24কে নেয়ার, এটা আপনারা মাথায় রাখবেন। আমি একটু হালকা বলে রাখলাম, 22-24টা নেয়ার খুব টার্গেট আছে। সব বিএড গুলো ওখান থেকে মানে ডিএলএড করছে, আর বিএড এর গ্রুপগুলোতে কিন্তু আমাদের নামে ভালো ভালো কথা বলে। আমরা যারা 22 টেট বা ডিএলএড পাস করে 22 টেট কোয়ালিফাই করেছেন, ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হয়ে 24 মাসে ডিএলএড করে যারা টেট কোয়ালিফাই করেছেন তাদেরকে বলবো আপনারা এত সংঘবদ্ধতা কম কেন? যারা আছেন তারাই অ্যাক্টিভ, আর সবাই কোথায়? আমার তো মনে হয় যে আমরা মনে হচ্ছে 10,000 কি 15,000 ডিএলএড আছে। কি মনে হয় আপনাদের? কমেন্ট করুন তো, কোথায় তারা? 10,000 15,000 না বলে 20,000 আছে। কারণ মানে কথার কথা বলছে, 20,000-এর মতো অ্যাক্টিভ দেখা যায়, তার বেশি অ্যাক্টিভ দেখা যায় না। অ্যাক্টিভ মানে ভিডিও দেখতে পাই যেগুলো, কিন্তু পিওর অ্যাক্টিভ কতজন? তাহলে বাদ বাকি যারা আছে তাদের কি চাকরির প্রয়োজন নেই? তারা কি প্রাথমিক ছেড়ে অন্য পেশায় চলে গেছেন? সবাই আছেন। শুধু অনুরোধ করব, এই লাইভটা একটু শেয়ার করবেন, লাইভটা যেটুকু পারেন শেয়ার করুন। পুজোর আগে কিন্তু নোটিফিকেশন আনতে হবে। ম্যাট কিন্তু আটকাতে পারবো না, 1594 কিন্তু আটকানো সম্ভব হবে না। সুপ্রিম কোর্টের মতো জায়গা, একটা অনেক ব্যয়বহুল জায়গা, সেখানে এওআর থেকে অ্যাডভোকেট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেকর্ড আলাদা রাখতে হবে, আলাদা অ্যাডভোকেট দিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাডভোকেট নিয়ে কনফারেন্স করাতে হবে। অনেক কাজ আছে। ম্যাটটাকে আটকাতে হবে। 1060 কমিটি গঠন হয়েছে। আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, যে রায় আসুক না কেন আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে রাজি, যদি আমাদের বিপক্ষে যায়। আশা রাখছি পজিটিভ পর্ষদ যেভাবে কাজ করে এগোচ্ছে 22-এর টেট প্রশ্নবুল মামলায়, কোনো সমস্যা হবে না। এমডি বাহারুল ইসলাম বলছেন, বাবার সহ প্রতিবেশীদের সামনে লজ্জে দাঁড়াতে পারছি না। দেখুন, পড়াশুনো করেছি, হয়তো দেরি হচ্ছে, কিন্তু মাথা উঁচু করে বাঁচুন। প্রণীত ব্যানার্জি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ। না ভাই, একদম ব্যর্থ নয়। আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। যাই হোক, পূজা ভট্টাচার্য বলছেন, সৌমেন দাস বিদেশিকা দাদার পিছনের ঘরেটা ঠিক আছে, আসলে দাদা ফ্রন্ট ক্যামেরাটা লাইভ করছে তাই ওয়াজটা উল্টো। হ্যাঁ, ঠিক। আজ যে পিকু পালবাবুর বর্তমান বক্তব্যটা একটু শুনুন। হ্যাঁ, অবশ্যই সামনের সপ্তাহে কোথাও না কোথাও কয়েকটা জায়গায় যাব। বিএড দেব, ডিএলএড করলে ওরে ঢুকবে বলছে, বিএড করে দেব। দীপ্তাংশু গুহা বিএড করে। সুদীপ গুহ বলছেন, আমাদের সুদীপ ভাই বলছেন নেটওয়ার্ক ইস্যু। সবাই এগিয়ে আসুন, ঐক্যমঞ্চের ডাকা সারাদিন। শুনুন, আমি একটা কথা বলি, সামনের সপ্তাহে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সক্রিয় যারা 2022 সাল থেকে বলা যায়, টেটের পরপরই যারা সক্রিয় ছিল রেজাল্টের দাবি থেকে শুরু করে, তারা কিন্তু আমরা সামনের সপ্তাহে কিন্তু আমরা
যাচ্ছি শিক্ষা দপ্তরে, আমরা শিক্ষা দপ্তরে যাচ্ছি, আমরা একদম ডিটেলস শুনে আসবো যে কি করতে চাইছে, কি হবে। তারপর আমরা আন্দোলনের দিনক্ষণ ঠিক করব। আন্দোলন মানে এবার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যেতে হবে, পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে, গ্রিন সিগন্যাল না হলে নাকি নোটিশ আসবে না। গ্রিন সিগন্যালটা কিভাবে আসে সেটা আমাদের, কেন আসছে না গ্রিন সিগন্যালটা সেটা আমাদের জানা জরুরি। দেখুন, গণতান্ত্রিক সিস্টেম, ডেমোক্রেসি সিস্টেম, আমাদের ডেমোক্রেসি সরকার, জনগণতান্ত্রিক সরকার। আমরা জনগণ, আমরা ছাত্র সমাজ, আমরা চাকরি পাচ্ছি এতদিন ধরে, আমরা কি জিজ্ঞাসা করতে পারি না? আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করছি, আমরা মুখ্যমন্ত্রী যিনি হবেন তার কাছে জিজ্ঞাসা করবো। আমরা বুদ্ধ ভট্টাচার্য মহাশয় সেদিন মারা গেলেন, মারা যাওয়ার আগে তো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করিনি। তিনিও একসময় যথেষ্ট প্রদন্ত প্রতাপ নেতা ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছে তো আমরা যাচ্ছি না। এটা ভাবুন না, আমরা যাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে, চিফ মিনিস্টারের কাছে যাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, ওয়েস্টবেঙ্গলের চিফ মিনিস্টার, অবশ্যই আমাদের সাথে দেখা করা উচিত। কেন পারবেন না? একদিন পারলেন না ব্যস্ততার সহিত, দুদিন পারলেন না ব্যস্ততার সহিত, 3 দিন পারলেন না, 4 দিন পারলেন না, 5 দিন পারলেন না, 1 সপ্তাহ পারলেন না, 2 মাস পরে তো আমাদের একটা দেখা করার সুযোগ দেবেন। ভাবুন তো, আমরা চিফ মিনিস্টারের কাছে যাচ্ছি, সমস্যাটা কি জানার জন্য যাচ্ছি। বিদেশ কাজে লড়াই জানে, লড়াই চোখে চোখ রেখে হবে যদি পুজোর আগে নোটিশ না আসে। কোনো ভয় নেই, জীবনেরও কোনো ভয় নেই, কারণ মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে। এরকম বিদেশগাজী অনেকেরই, যাদের অবস্থাটা কিছু করার নেই। আমার থেকেও বাজে অবস্থা অনেকের আছে, চপ বিক্রি করে, মুড়ি ঘুগনি বিক্রি করে, ভালো এডুকেটেড, বিএড আছে, ডিএলএড আছে, দুটোই আছে। এসএসসি হয় না, তারপরে আবার ডিএলএড করেছে, পরে আবার টেট পাস করেছে। বলুন না, ভালো করে বাংলার সন্তান কি করবে? চপ মুড়ি ঘুগনি যদি বিক্রি করতে হয় তাহলে কেন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ করে? এখন এই ডিএলএড কম টাকায় হচ্ছে, আগে তো ডিএলএড কম টাকায় হতো না। অনেকে আছে সরকারি থেকে করেছে, খুব কষ্ট করে পড়াশোনা করেছে, খাতা বানিয়েছে, তারপর যদি এখন টেট কোয়ালিফাই করলো বিভিন্ন জায়গায় কোচিং নিয়ে, তারপর এখন যদি না দেন তাহলে এটা কি একটা বঞ্চনা নয়? এই বঞ্চনা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে পারে, 4 মাস হতে পারে, তাই বলে 2 বছর তাই বলে? যখন বলবো তখন আমরা জঙ্গি আন্দোলন করি, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়, সমস্যা সৃষ্টি করছি। যখন প্রতিবাদ করব তখন এই মুখ আটকানো হবে। কিন্তু 1 দিন আটকানো যায়, 2 দিনে আটকানো যায়, 3 দিন আটকানো যায়, 4 দিনের মধ্যে কিন্তু আটকানো যায় না। এটা ভাববেন। বিশ্ব ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস প্রমাণ, বাস্তিল দুর্গ পতনদার প্রমাণ, স্বৈরতন্ত্র। ইচ্ছে খুশি সবকিছু করা যায় না। ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, পাশের দেশেও দেখলাম একটা ছোট্ট কোটা আন্দোলন থেকে কি করে ফেললো। আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা অনেক শিক্ষিত, অনেক এগিয়ে। আমরা কোনোদিন আন্দোলন করি কিন্তু দেশের প্রতি ভক্তি, রাজ্যের প্রতি ভক্তি রেখে, সরকারি সম্পত্তির প্রতি ভক্তি রেখে আমরা কিন্তু তাদের কোনো কিছু করি না। শান্তিপূর্ণভাবে পুলিশের পাহারায় কিন্তু আন্দোলন করি, আমাদের দাবিগুলো তুলে ধরি, ভদ্রভাবে বাড়িতে ফিরে আসি। তো এই দেখুন, দিন 1 দিন 2 দিন 4 দিন এরকম যদি করতে থাকি আমরা, এটা তো আনন্দ করে কেউ যায় না, আমরা আনন্দ করে যায় না কেউ। আমরা যারা এই শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এখনো বসে আছি, কিন্তু আমাদের বয়সে অনেকে তামিলনাড়ু, গুজরাট, কেরালা এইসব জায়গায় কাজ করছে, তারা খুব সচ্ছল এখন। আর ভাবুন না, বাসের বাড়ির আপনি যারা দেখুন, যারা আমাদের যেন মাথা নিচু করে চলতে হয়। আমাদের হাকিম এসছে মুর্শিদাবাদ থেকে, আমাদের মাথা নিচু করে চলতে হয়। আমার বাড়ির যে পাশের বাড়ি, আমার যারা তামিলনাড়ু গিয়ে কাজ করে, যারা কেরালায় গিয়ে কাজ করে, যারা ব্যাঙ্গালোরে কাজ করে, তারা অনেক সচ্ছল, নিজের থেকে বাড়ি করছে, নিজের থেকে বাড়ি করেছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তারা দিব্যি চলছে, তাদের 6-7 মাস 8 মাস 10 মাস করে কাজ করে আবার বাড়িতে আসে। কিন্তু আমাদের সমস্যাটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। হবে 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 অপেক্ষা। যদি এমন পরিস্থিতি হতো হয়তো বাইরে চলে যেতে হতো। প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে, দেখুন তাদের পরিবার কিন্তু সচ্ছল এখন,
আমাদের বরঞ্চ মাথা নিচু করে চলতে হয় সমাজে। একটু ভেবে দেখুন সবাই, আমি কথাগুলো বলছি একটু ভেবে দেখুন। লড়াইটা কিন্তু এবার চোখে চোখ রেখে হবে। অ্যারেস্ট হবে, হোক অ্যারেস্ট, হোক। হোক, কোনো অসুবিধা নেই। বিদেশ গাজী সামনে আছে, পরিষ্কার বললাম। বাড়ি মা, আমি তো মেসে থাকি, ভাই বাইরে থাকে, ছোট ভাই জিজ্ঞাসা করে আর কবে কি হবে, আর কবে চাকরি পাবে। ডাইরেক্ট বলে যে কবে হবে, কবে ঢুকবি, বা কবে চাকরি হবে। মা বাবা কল করে জিজ্ঞাসা করে, বয়স হচ্ছে তাদের, হবে হবে করে করে। দাদু আছে, দাদু ছিল, হবে হবে করে করে মারা গেছে। মানে ঠাকুরমা ছিল, দেখবে দেখবে করে করে মারা গেছে। বাবা মা আছে। প্রত্যন্ত গ্রাম, বনে জঙ্গলে যায়, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে। সেইভাবে এই পড়াশুনো করেছি। আমার দিক বলছি, এরকম আমার থেকেও শোচনীয় অবস্থা অনেকের আছে। তো সব জায়গায় দেখতে পাচ্ছি, শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও একই রকম অবস্থা তৈরি করছে। ওয়েস্ট বেঙ্গল শুধু একটা রাজ্য, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে আপনি দেখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিসে আছে, যেগুলো একদম নন লিনিয়ার নয় সেইগুলো নিচ্ছে, সিজিএল টেল এইসবগুলো জাতীয়। গ্রুপ ডি হয় না কেন বলুন তো, রেলের গ্রুপ ডি, একটু ভাবুন তো আপনারা। শুধু আমরা ওয়েস্ট বেঙ্গল তো শিক্ষার ক্ষেত্রে বঞ্চনা সৃষ্টি করছে, এটা শিওর, কিন্তু তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা ভাবুন। সেন্ট্রাল গভর্নমেন্টের কথা ভাবুন। সেন্ট্রাল গভর্নমেন্টের আগে যে গ্রুপ ডি গুলো হতো, আগের সরকার থাকাকালীন যে গ্রুপ ডি গুলো হতো, রেলের গ্রুপ ডি এই সরকার আসার পর সব অনলাইন করে দিল, দিয়ে সায়েন্সটা বেশি করে ঢুকিয়ে দিল। সায়েন্স দিয়ে কি করলেন, সিবিটি টেস্ট 1-2 কম্পিউটার বেসড পরীক্ষা নিল, 1-2 নিল। সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা আর্টস নিয়ে যারা পড়াশোনা করার চেষ্টা করছে, চাকরি পাওয়ার চেষ্টা, তারা কিন্তু ওই কোশ্চেনগুলো পাচ্ছে না। কিন্তু আগের সরকার যখন ছিল সেন্ট্রালে, তারা কিন্তু ইতিহাসটা বেশি দিত। ভেবে দেখুন, যারা একটু পুরনো আছে তারা আমার লাইভ দেখলে বুঝতে পারবে, ইতিহাসটা বেশি দিত, জিকেটা বেশি রাখতো। তাতে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা চাকরি পাওয়ার একটা পথ তৈরি হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্রুপ ডি পাওয়া মানে WBCS ক্র্যাক করার মতো অবস্থা। তাও এক্সাম নিচ্ছে না। টেটে রেলে এক্সামটা নিলে কিন্তু অনেক কর্মসংস্থান কিন্তু ওখানে পেয়ে যায় অনেকে। এত কিন্তু মানুষের মধ্যে এই সমস্যাটা তৈরি হতো না। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর পদ কিন্তু খালি, প্রচুর পদ খালি। এটা কিন্তু আমরা প্রতিবাদ করছি না। আপনারা ভেবে দেখুন, যারা প্রতিনিয়ত, আমি কম্বাইন্ডের ছেলে, কম্বাইন্ড পড়াশোনা করতাম এক সময় খুব ভালো করে, খুব কম কম নাম্বারে অনেক সময় হয়েছে। যাই হোক, না পেলে আজকাল বর্তমান পরিস্থিতিতে আপনি যতক্ষণ না পর্যন্ত কোথাও জব না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো অবদান নেই, আপনি কোনো কিছু করেননি, এরকম একটা পরিস্থিতি। আজকে ভাবুন তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা ভাবুন তো। ভাষণ আছে, প্রচুর ভাষণ, গরিব থাকবে না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিচ্ছে বলুন? লাস্ট কবে সেন্ট্রাল পরীক্ষা দিয়েছেন? লাস্ট কবে সেন্ট্রালের পরীক্ষা দিয়েছেন আপনি ভাবুন। এত টাইম লাগছে কেন? সব দিক থেকে সামনের দিনে, সব দিক থেকে এই সরকারি চাকরি জিনিসটা সব দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সবকিছু বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করছে, অ্যাপ্রেন্টিস করছে, অ্যাপ্রেন্টিস, যেটা আপনাকে যুক্ত করতে গেলে 40,000 মাইনে দিতে হতো, আর অ্যাপ্রেন্টিস মানে একটা শিক্ষানবিশকে নিতে গেলে সেখানে 8,000 টাকা 10,000 টাকা হয়ে যাচ্ছে, তাদের দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। দেখুন, একটু ভেবে দেখুন, যারা বুঝতে পারছেন আমার কথা ডাইরেক্ট বুঝে যাচ্ছেন। শশীভূষণ শাহ দাদা, আমাদের নোটিশ চাই তোমাদের সবার নেতৃত্বে। দেখুন, কেউ না কেউ তো লড়াই করবে, কেউ না কেউ তো নেতৃত্ব দেবে, না হলে এই লড়াই, এই বঞ্চনার বিরুদ্ধে নামবো কি করে? তবে একদিন নয়, একদিন করে করে আজকে এই জায়গায় এসি। যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ নোটিশ না আসছে, আমরা কিন্তু এই থার্ড পেস হয়ে গেলে কিন্তু এবার বসে নেই। আমার কিন্তু গতকাল থেকে কিন্তু আমি কিন্তু খুব টেনশনে আছি, এবং প্রচুর টেক্সট
বা কল আসে, সবার টেক্সট কল রিপ্লাই দিতে পারি না, দিই না। তো সামনের দিনে না, আমরা সেপ্টেম্বরের মধ্যে নোটিশ চাই। অক্টোবরে কিন্তু পুজোর ছুটি পড়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে আমাদের নোটিফিকেশনটা চাই। নোটিফিকেশনটা চাই যে এই ডেট পর্যন্ত পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা পরে কি আছে, পরে 22-24 না নিলে আইনি জটিলতা তৈরি হবে, এসব আমরা দেখব না, এসব আমরা দেখব না। আমাদের নোটিফিকেশন চাই। অনেকক্ষণ হলে এবার শেষ করে দেব। আমাদের দাদা বিশ্বজিৎ সরকার এসছে, লাইভ দেখছেন। মোফারজেল লস্কর টিচারের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, বাস্তবে রূপান্তরিত হবে না। না, নেগেটিভিটি নয়, এগিয়ে চলুন। সরকার দেখেছেন, একবার 42,000, একবার 16,500, একবার 12,000 সামথিং দিয়ে কিন্তু করেছে। আগামী দিনে 50,000 ভ্যাকান্সি, 50,000 এত লাগবে না, বাদ দিয়ে এত লাগবে না। বিহারে প্রচুর দিচ্ছে, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ডেও হচ্ছে। ভাবুন না, দিল্লিতে গেলে দেখা যায় পশ্চিমবঙ্গ সেখানে বসে আছে সব আন্দোলনে, কিন্তু যেখানে ঝাড়খণ্ড দেখো আমরা চিনি না, ঝাড়খণ্ড কি কোনো খবরে থাকে? বিহার কি কোনো খবরে থাকে? উড়িষ্যা কি কোনো খবরে থাকে? ত্রিপুরা কি কোনো খবরে থাকে? কিন্তু ওয়েস্ট বেঙ্গল সবার মাথার উপরে থাকে, দিল্লিতে গিয়ে দেখা যায়। সে ওয়েস্ট বেঙ্গলের টিচার নিয়োগ নেই প্রাথমিকে, কিন্তু পাশের রাজ্য টেট কোয়ালিফাই মানে টিচার। এই জিনিসটা খাওয়াতে হবে, এই জিনিসটা কিন্তু পুরো বাস্তবে পরিণত করতে হবে। টেট কোয়ালিফাই মানে চাকরি, ডব্লিউবি টেট কোয়ালিফাই মানে চাকরি। কেউ বসে নেই কিন্তু, আর শুধু 22 বসে রয়েছে। 2017 কেউ নেই, অল্প কিছু বসে আছে। 2014 পুরো সাব হয়ে গেছে, 14 আর কেউ বাকি নেই। 2014 সব বেরিয়ে গেছে, 42, 16,500 আবার 12 জনের মধ্যে ঢুকেছে, শুধু 22 বাকি রয়েছে। এদেরকে বের করা হোক, এদেরকে বের করা হোক, কথায় আসা হোক। পর্ষদ সভাপতি দরকার, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, কি করতে চাইছেন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, যিনি ওয়েস্ট বেঙ্গল মানে শিক্ষামন্ত্রী, যিনি এডুকেশন মিনিস্টার, যিনি, তার সাথে কথা বলবো। দরকার হয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো। আমরা যে প্রসেস আছে, বারে বারে আন্দোলন করতে গেলে পুলিশ বলে তোমরা একটা প্রসেসে এসো, কিন্তু প্রসেসে অনেকবার গিয়ে দেখেছি, কিন্তু দেখা হয় না শেষ পর্যায়ে গিয়ে। ব্যস্ততা আমাদের বাদ দিয়ে উন্নয়ন হতে পারে না, উন্নয়ন হতে পারে না। অনেক বছর বসে 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, এটা ঠিকই আছে। আমরা স্বপ্ন তো এমনি দেখছি না, স্বপ্ন আমাদের দেখানো হয়েছে। পাশে থাকুন, শশীভূষণ, পাশে থাকুন, আমরা আছি আপনার সাথে। মানব কুমার বলছেন আমাদের একমাত্র লক্ষ্য 2022-এর রিক্রুটমেন্ট নোটিশ এবং 2024 ডেট। 24 ডেটের আগে 24 ডেট কোনোভাবেই আমাদের সাথে আসবে না, পরিষ্কার বলে দিচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত, তবে এটা কনফার্ম। আর 24 ডেটে কোনো আসার কোনো প্রশ্নই আসে না। এগুলো আর বলবেন না, এগুলো আর বলতে পার। সদানন্দ দা এসছে, সদানন্দ বর্ষক কেমন আছো ভাই? দাদা কেমন আছো? সাহিল আঞ্জালি, এস রিও, মনে তো হয় দাদা, বিয়ে করিনি বউ। সবারই তো একই প্রশ্ন। মৃণাল কান্তি দাস বলছে উই ওয়ান্ট ইন্টারভিউ নোটিফিকেশন। ইয়েস স্যার। মানব কুমার বলছে দেশে আমরা বঞ্চিত, গোটা দেশে আমরা বঞ্চিত। একদম গোটা দেশেই বঞ্চিত। সামনের দিনে চাইছেন প্রত্যেকটা সরকার এই সরকারি চাকরিটা তুলে দেয়া। মোফারজেল লস্কর নোটিশ চাই নয়, নোটিশ দিতে হবে একদম। মানব কুমার সব রাজ্যতেই হচ্ছে, হ্যাঁ সব রাজ্যতেই টেট হচ্ছে। টেট কোয়ালিফাই মানে চাকরি, টেট কোয়ালিফাই মানে চাকরি। পুলক মন্ডল, দাদা টেনশনে অস্থিরতা কাজ করছে মনে। অস্থিরতা, একদম একদম একদম, পুলক মন্ডল ঠিকই বলছে দাদা, টেনশনের থেকে অস্থিরতা কাজ করছে মনে। অর্পিতা রায় বলছে ধৈর্য মরে যাচ্ছে, ধৈর্য মরে যাচ্ছে একদম। শশীভূষণ দাদা বলছে পুজোর আগে আনতেই হবে, সব ধৈর্য হারিয়ে গেছে দাদা, বয়সটা থেমে থাকছে না তো একদম। মোফারজেল লস্কর টিচারের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তব। সাহিল ভূষণ দেখো। ঝন্টু দাস দাদা বল, দাদা তোমার ফোন নম্বরটা একটু দাও, আমাকে মেসেঞ্জারে টেক্সট করো, একসঙ্গে দেবো। সদানন্দ বর্ষক বলছে ভালো আছি দাদা। হ্যাঁ ভালো আছো, ভালো থাকো। এবছর নোটিশ আনতেই হবে, নাহলে ম্যাট আটকাতে পারবো না। হাফিজুল ইসলাম বলছে দাদা বলছে জোর আন্দোলন করো, জয় ছিনে। হ্যাঁ স্যার, জোর আন্দোলন করতে হবে, আন্দোলন করছি, কিন্তু যদি কোনো মানে কি বলে
যে কথা শুনতে পায় না, কোনো বধির যদি না শুনতে হয় কত চিৎকার করা যায়, কত চিৎকার করব, দেখছে সব কিছু জানছে কিন্তু তারপরেও চুপচাপ থাকছে। কিন্তু এইভাবে আর কতদিন? টানদেব দাদা 2022 2023 একসাথে হবে না তো? ভাববার বিষয়, বলেছি যাতে না হয় সে বিষয়টা চাপিয়ে রেখেছি। জানুন 2022-এর টেটের রেজাল্ট কত আগে বেরিয়েছিল, 2023টা বের হচ্ছে না কেন? কিন্তু সামনের দিনে কতটা কি পারবো এই সোশ্যাল মিডিয়াতে বলবো না, তবে পরিষ্কার বলছি 23 আমাদের সাথে কোনোভাবেই যেন না আসে। 23 আমাদের সাথে বাংলার ইতিহাসে প্রাথমিকের ইতিহাসে কোনো প্রাথমিক টেট কোয়ালিফাইরা দুটো টেট নিয়ে একবারে রিক্রুটমেন্ট পায়নি। প্রত্যেকটা প্রাথমিকের ইতিহাসে আমরা জানি, আমাদের অতনুদা আসলেন লাইভে, অতনু জানা দাদা, অনেকেই সবাই চিনেন, ভালোবাসি দাদাকে, যে প্রাথমিক টেটের ইতিহাসে 2014 বলুন, 2009 বলুন, 2017 বলুন, প্রত্যেকটা প্রাথমিক টেটে কিন্তু একবার অন্তত, দুবার তো পেয়েছে কিন্তু একবার অন্তত কিন্তু ইন্টারভিউ পেয়েছে। একমাত্র 22 টেটটাই কিন্তু ব্যতিক্রম। তারপর আবার বলছে 23 আসবে। তীব্র প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ। আমরা যারা বেসরকারি কাজ করেন, আমাদের সদানন্দা আছে, সবাইকে বলছি, মালদা থেকে প্রসেনজিৎ আছে ভাই, সবাইকে বলছি, আমাদের মুর্শিদাবাদের ভিক্টর আছে, সবাইকে বলছি, রিয়া আছে আমাদের ব্যারাকপুর থেকে, এবার একটু পথে নামুন। সামনের সপ্তাহটা দেখবো কি করতে চাইছে, আমরা শিক্ষা দপ্তরে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের নোটিশ আমরা ছিনিয়ে আনতে পারবো। যাই হোক দাদা, তোমাকে অনুসরণ করি। মিল্টন সরকার, তুমি এগিয়ে যাও, আমরা সঙ্গে আছি। থ্যাংক ইউ। মাসুদ মল্লিক, দাদা ডিপ্রেশনে চলে যাচ্ছি। ডিপ্রেশনে যেও না, একটু আনন্দে থাকো, পড়াশুনো করো মাসুদ ভাই, পড়াশুনো করো। আর ইন্টারভিউ গ্রুপ, যেখানে ইন্টারভিউ আলোচনা হচ্ছে ঐক্যমঞ্চের, সেখানে একটু পড়াশুনো করো, ডেমো প্র্যাকটিস, কোশ্চেন আলোচনা, বাচ্চাদের 1 to 5 টেক্সট বুকগুলো আলোচনা যেগুলো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, সেখানে যুক্ত হন। হ্যাঁ, সবাইকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা ইন্টারভিউ আলোচনা করতে চান অবশ্যই ইন্টারভিউ আলোচনা করুন, গ্রুপ আছে, খুব পজিটিভ আলোচনা হচ্ছে। যারা জয়েন্ট আছে তারা জানে। শেক্সপিয়ার মালিক, দাদা কেমন আছো? ভালো আছি শেক্সপিয়ার। মৃণাল মন্ডল বলছে, দাদা সত্যি ঘুমোতে পারি না, সত্যি ঘুমোতে পারি না। সদানন্দ বসাক বলছে, আমার তো জীবন যৌবন সব শেষ। সত্যি, আর বয়স নিয়ে 40 বছর হতে গেল, জীবন যৌবন শেষ। 2014 এক নাম্বার, আর 2017 2 নাম্বারের জন্য পাশ করতে পারিনি। তার অপরাধ এটা, 2014 পাশ করতে পারিনি আমরা জানি, আর 2017 2 নম্বরের জন্য পাশ করতে পারিনি। 40 বছর পার হতে গেল, ভেবে দেখেছেন? এখন বলছে জীবন যৌবন, আমার তো জীবন যৌবন সব শেষ। আর 8,000 টাকার এই সদানন্দ বসাক কাজ করে একটা কোম্পানিতে, আর বাড়ি পূর্ব বর্ধমান, বারাসাতে কাজ করেন, এই পথে যাতায়াত করেন, কি করবে? কষ্ট আছে, কষ্ট আছে। তবে আমরা খুব আনন্দিত, অনেকে আছে যারা চাকরি পেয়েও কিন্তু আমাদের পাশে দাঁড়ায়, অনেকে হাই স্কুলের টিচার, অনেকে প্রাথমিকের টিচার, অনেকে অন্য ডিআই আছে, অনেক ডিআই আছে আমাদের পাশে আছে, অনেক অফিসাররা কিন্তু যোগাযোগ রাখেন। তো এটা কিন্তু আমাদের কাছে একটা মানে সৌভাগ্য বলতে পারেন। অনেক টিচার পাশে আছে। অনেকে হয়তো ভাবে চাকরি পেলে হয়তো মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রমও দেখা যায়। মাহবুব রহমান, দাদা কেমন আছো? মাহবুব দাদা কেমন আছো? দাদা আমরা কতজন? মুখ্যমন্ত্রীকে বার্তাটা গেলে, যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীকে বার্তাটা যায়, শেক্সপিয়ার বলছে, এটা ভেবে দেখো, সর্বশেষ মুখ্যমন্ত্রী শেষ কথা বলে, মুখ্যমন্ত্রী অথবা অভিষেক। হ্যাঁ অবশ্যই। যাই হোক, এবার আমি শেষ করব আপনাদের মূল্যবান কথা রাখার জন্য। এমডি কবিরুল ইসলাম দিনাজপুর থেকে বলছে, দাদা উই আর লজিং ইয়োর হোপ ডে অফ বাই ডে। হ্যাঁ একদম একদম ভাই। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদ থেকে ভিক্টর দে বলছে, আর কিছুদিনের মধ্যে গুরুর মুখে একটা চওড়া হাসি দেখবো। শুধু আমার নয়, প্রত্যেকটা 22 স্টেট যাদের বয়স হয়ে গেছে, একাডেমি খুব লো, যাদের বয়স হয়ে গেছে আর পাবে না সুযোগ, এই সব ভাইদের, এই সব দাদাদের একমাত্র তোলার পথ হচ্ছে ভ্যাকান্সি। এটা ভাববেন, যাদের একদম বয়স শেষ পর্যায়ে এসছে। আজকে যারা 22-24 যারা ডিএলএড করছে, তাদের একাডেমিক দেখলে বুঝতে পারবেন যে একাডেমিকটা কোন জায়গায় তাদের। তো আমরা চাইছি যে অন্তত ভ্যাকান্সিটা বেশি হোক। ভ্যাকান্সিটা বেশি হলে অটোমেটিক্যালি কিন্তু সবাই কিন্তু যোগ্য সম্মানটুকু পাবে।
যাই হোক, এবার রেখে দেবো। শেষ। অজয় বরণ বলছে নোটিশ কবে আসবে, কোশ্চেন বলে দিয়েছি। বিলকিস খাতুন বলছে সেপ্টেম্বরে নোটিশ আসবে দাদা, চেষ্টায়। দেবশ্রী বরাট বলছে দিদিভাই বলছে দাদাই ভরসা। ভরসা তো আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই হবে। তো বলার জন্য সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, দ্রুততার সাথে ওনার কাছে যেতে হবে। মেহবুব রহমান বল দাদা কেমন আছো, ভালো আছি, এই আছি। নিশান তানভীর বলছে দাদা আমি 22 স্টেট পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক আমি আমির উদ্দিন সাহেবের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা আলোচনা করেছি। থ্যাংক ইউ নিশান তানভীর। আবার কমেন্টটা ভালো লাগলো যে দাদা আমি 22 স্টেটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক আমির উদ্দিন সাহেবের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা আলোচনা করছি। ধন্যবাদ নিশান তানভীর দা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক 22 স্টেট হবু চাকরি প্রার্থীকে আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের এখন কারোর কোনো আনন্দের সময় না, যদিও ধন্যবাদ দেওয়ারও সময় না। আমাদের যতক্ষণ না পর্যন্ত স্কুলে পৌঁছাতে পারছি, আজকে 3rd পেজটা হয়ে গেল, সব স্কুল পেয়ে গেল, অনেক বন্ধুরা পেয়েছে। 14 সালে পাস করা ছিল সব, 14 সালে 17, খুব কম সংখ্যক পাস, 14 সালে ম্যাক্সিমাম পাস। এই 14 সালে যারা একটু বুদ্ধিমান এক জায়গায় বসে 3-4 জন 5 জন মিলে এক জায়গায় বসে সব পাস করেছে, দেখেছি আমরা। এর আগে তো সবাই আমরা জানি, লাইভে বলছি বলে না, সবাই জানি আমরা এটা ভালো করে। তো একসাথে অনেকে পাস করেছে, তো পরে ডিএলএড করে এই যে 2022-এর রিক্রুটমেন্টে ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। 14 কেউ পড়ে নেই, আর দেখতে পাচ্ছি সবাই চাকরি পেয়ে গেছে। 22টা নিয়ে একটু চাপে আছি। 22টা যদি ভ্যাকান্সি বেশি আনতে হবে, ভ্যাকান্সি দেওয়ার আগে অন্তত আমাদের সাথে বসতে হবে। আমরা যারা লিড করি, আমরা যারা নেতৃত্ব দিই এত বছর ধরে, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। এতদিন তো আন্ডারস্ট্যান্ডিং করে এগিয়েছেন পর্ষদ, আমরা আন্দোলন করিনি, অপেক্ষা করেছি বারে, দেখা করেছি বারে। তো আমাদের ব্যাপারটা আলোচনা করে অন্তত ভ্যাকান্সি দেওয়ার আগে আমাদের সাথে আলোচনাটা কিন্তু করতে হবে, এটা জরুরি। এটা আমি যেহেতু 3rd পেজ কমপ্লিট হয়ে গেল, আর কোনো আইনি সমস্যা আপাতত থাকছে না, তো এইবার কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু শিক্ষা দপ্তর, বিকাশ ভবন থেকে শুরু করে আর যার কাছে যেতে হয় আমরা কিন্তু সেখানে যাব। ধন্যবাদ সবাইকে, সংগ্রামী অভিনন্দন সবাইকে, ভালো থাকবেন। এই বলে শেষ করছি, শুভরাত্রি। আবার মাঝে মাঝে লাইভে আসবো। আপনারা কেমন আছেন, সবার সাথে তো ফোনে কথা বলা সম্ভব হয় না, তো সেই কারণেই মাঝে মাঝে লাইভে আসি। এবারে আসবো, এবার 3rd পেজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের কিন্তু প্রধান কাজ কিন্তু ইন্টারভিউটা পড়তে থাকুন, টুকটুক করে পড়তে থাকুন, ডেমোটা প্র্যাকটিস করুন, কারণ যোগ্যতা অর্জনের জন্য আমাদের আরও পড়তে হবে, আরও বেশি জানতে হবে। মোহাম্মদ মন্ডল বলছে ইমিডিয়েটলি ভিজিট করতে হবে, বলো। নিশান তানভীর ভাই বলছে উনি আমার সামনেই পরিবহন মন্ত্রীর কাছে কল করেছিলেন, ওনাকে বললেন শিক্ষামন্ত্রীর ব্যাপারটা দেখতে, আলোচনা করতে, সমাধান না হলে উনি আমাদেরকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাবেন। নিশান তানভীর ভাই তুমি আমার সাথে একটু যোগাযোগ করো, আমার মেসেঞ্জারে টেক্সট করো, আমি দেখে নেব। মেসেঞ্জারে একটু টেক্সট করো আলাদা করে। পঞ্চমী ঘোষ বলছে বিদেদা জিন্দাবাদ নয়, কোনো জিন্দাবাদ নয়। আমাদের লক্ষ্য, আমরা আমাদের আন্দোলন, সমস্ত রকম প্রতিরোধ, আমাদের সমস্ত রকম বিক্ষোভ, আমাদের সমস্ত রকম অসন্তোষ সেই দিনই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা আর কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো চিৎকার করব না, আমরা কোনো বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করবো না, কোনো রাজপথে থাকবো না, যেদিন আমরা আমাদের যোগ্য সম্মানটুকু পাবো। আমাদের সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ বঞ্চনার বিরুদ্ধে। পরিষ্কারভাবে জানছি, আমার এই লাইভ শুধু টেট পাস্টার না, অনেকে লাইভ দেখেন, অনেক নেতৃত্ব থেকে শুরু করে, অনেক অফিসার, বিভিন্ন ক্যাটাগরির অফিসার থেকে শুরু করে, অনেক নেতা থেকে শুরু করে অনেকেই লাইভ দেখেন। তো আমি পরিষ্কারভাবে প্রত্যেকবারই বার্তা দিই, লাইভটা বা এই কথাগুলো কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, বঞ্চনার বিরুদ্ধে কথা। আর জনগণের বাক স্বাধীনতা থাকাটা কিন্তু ডেমোক্রেসি সিস্টেমে বাধ্যতামূলক। কবিরুল ভাই বলছে দাদা বিদেদা ইজ আওয়ার আইকন, থ্যাংক ইউ দাদা, তোমার সামনে এগো আমরা সব পাশে আছি, উত্তম প্রামাণিক, আপনার জন্য চাকরির আশা আছে না তো থাকবে না। দেখুন, সববারই আমার জন্য নয়, আমার মনে হয়েছে যে যেভাবে সাধারণ ছেলেমেয়েরা, আমার একটা বন্ধু ছিল, সে 1 নম্বরের জন্য পাশ করতে পারেনি। আমার লড়াইটা কোনখান থেকে শুরু, আমার রাজু গাজী বলে যে নাম আপনারা জানেন, 1 নম্বরের জন্য পাশ করতে পারিনি। তো তার আগেও আমরা ছোটখাটো আন্দোলন করতাম। আমার সেদিন থেকে মনে হয়েছিল, তারপরে কোর্ট থেকে 1 নাম্বার দিয়ে 82 করিয়ে পাশ করালো।
তারপর সবাই পাস করলো, সেও পাস করলো, কিন্তু রাজু গাজী কিন্তু আর নেই, সে সুইসাইড করলো। আমার বক্তব্যটা এখানে, রাজু গাজী তার একটা মানে একজনই, তার বাবা মায়ের একটাই সন্তান। আমার সাথে রোজ কথা হতো, কথা হতে হতে আমরা পড়তাম। ও 2007-এর টেটে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তো যখন সবাই চাকরি পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি ইন্টারভিউ হচ্ছে, যা ভ্যাকান্সি দিয়ে সবাই হয়তো চাকরি পেতে পারে, এরকম একটা ব্যাপার। ও 1 নম্বরের জন্য হয়নি, কোর্টেও গেছিল। সেই কেস আমাদের প্রাক্তন বিচারক অভিজিৎ বাবু উনি রায় দিয়েছিলেন, 82-তে টেট কোয়ালিফাই করিয়েছিলেন। সেটা যদিও পরবর্তীকালে ডিভিশনেও গেছিল। যাই হোক, 82-তে টেট কোয়ালিফাই বর্তমানে সিটেটের মতো। তো সেই রাজু গাজীটা কিন্তু আর নেই। আজকে যারা মানে দিন দিন ডিপ্রেশনে টেনশনে, এবার হয়তো হবে না। যদি প্রত্যেকবার প্রাথমিক টেটটা হতো, প্রত্যেকবার প্রাথমিক টেট হলো, প্রত্যেকবার রিক্রুটমেন্ট হতো, তাহলে কিন্তু কেউ ডিপ্রেশনে যায় না। একটু ভেবে দেখুন, এবার হলো না, সামনের বার তো আবার আসছে, এবার থেকে পড়া শুরু করি। কেউ পেলো না, মনে করুন এবারে কেউ চাকরি পেলো না, তার সামনের বার আবার হবে এই টাইমে, প্রত্যেকবার ঠিকঠাক করে। তাহলে সামনের বার ভালো করে দেখি, যেমন এসএসসি হতো আগে, তাহলে আগে দেখি এবার হয়নি, সামনের বার হবে, তাহলে কেউ কিন্তু ডিপ্রেশন পড়তো না। কিন্তু একটা টেট যদি 5 বছর লেগে যায়, টেটের মানে টেট কোয়ালিফাই করে যদি 2 বছর লেগে যায়, তাহলে ডিপ্রেশন থেকে মানুষের মৃত্যু আসতে পারে। একটু বলুন। আমি প্রত্যেকজনকে বলবো, রাজু গাজী বেঁচে থাকলে হয়তো চাকরি পেত। আমি সবাইকে বলবো, যারা এই ডিপ্রেশন, অবসাদ, বিষণ্ণতা, অস্থিরতার কথা বলছেন, তাদেরকে সবাইকে বলবো পজিটিভ থাকুন। আজকে মেঘলা আকাশ, দেখবেন মেঘলা আকাশ কিন্তু সবসময় থাকে না। মেঘলা আকাশ কিন্তু একসময় বৃষ্টি হয়ে দেখবেন আকাশ পরিষ্কার হয়ে যায়, রোদ বেরিয়ে যায়, সেই রোদে আবার আমাদের গা গরম হয়ে যায়। কেউ এই সমস্যা, কেউ ডিপ্রেশন, অবসাদ এইসব ভাববেন না। দেখবেন একদিন থেকে এই জায়গা থেকে যখন নিজের নামটা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনি জয়েন করবেন, নিজে জয়েন করবেন, তখন দেখবেন সমস্ত কষ্ট, সমস্ত বিষণ্ণতা, সমস্ত ডিপ্রেশন, সমস্ত অস্থিরতা সব বেরিয়ে গেছে জীবন থেকে। ভালোভাবে চলতে পারবেন। রাজু গাজী আজকে বেঁচে থাকলে আজকে চাকরি করতো। ওর যা রেজাল্ট ছিল, শুধু 1 নম্বরে টেট কোয়ালিফাই করতে পারেন। সেখান থেকেই আমার লড়াইটা আরো জোর হলো। আগেও লড়াই করতাম, কিন্তু সেইখান থেকে আমার মনে হয় বঞ্চিতদের বিরুদ্ধে লড়াই করাটা আমার কর্তব্য। আজ যদি আমরা না এগিয়ে আসি, আর যদি আমরা প্রতিবাদ না করি, কে করবে? সবাই যদি চাকরি করলাম, নিজের সংসার নিয়ে থাকলাম, তাহলে আগামী দিনের এই যে বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা কারা করবে? যেটুকু পারি চেষ্টা করি। তাই আপনারা ভালোবাসেন। আজকে সেজন্য বলবো যে হয়তো কষ্ট হচ্ছে, একটু মুখ মানে একটু কষ্ট করে থাকুন, দেখবেন অবশ্যই একটা মানে একটু কষ্ট করে থাকুন। আমার একটা চার্জ 9% চলে এসে একটা গল্প করতাম, যে একটা হলিউড সিনেমা রয়েছে যেখানে পুরোটাই ডুবে গেছে, মানে নৌকায় আস্তে আস্তে পুরোটা ডুবে গেছে। সেইভাবে কি করে নৌকাটা ডুবে যাওয়ার পরও সেই নৌকার পিছনে বসে সে কি করে জীবনটা বাঁচিয়েছিল। তো একটা টাইগারও ছিল সাথে। তো এই কাহিনীটা, এই মনে করুন লড়াইটা এরকম, আমরা কিন্তু ভেসে আছি, কুল পেয়ে যাব, ঠিক তীর পেয়ে যাব। সেই তীর পেয়ে গেলে কিন্তু জীবনটা এসে যাবে। কেউ হাল ছাড়বেন না, লক্ষ্য স্থির রাখুন, নিজের বর্তমান কাজ করুন, সামনের দিনে কি হবে দেখা যাবে। আমি এই কথাটুকু এই কারণে বললাম, আমার এক বন্ধু রাজু গাজী, সে চিরতরে, আপনারা যারা প্রাথমিক ইতিহাসে আছেন তারা জানেন রাজু গাজী সুইসাইড করে মারা গেছিলেন। আমাদের ইতিমধ্যে স্বস্তিরা নিয়ে এসে যুক্ত হলো পূর্ব বর্ধমান থেকে, শাহিদুল আসলো নদিয়া থেকে, আমাদের সুতেশনা আসলো আসানসোল থেকে, আমাদের শুভজিৎ হাওড়া থেকে, আমাদের রিয়াকে দেখতে পাচ্ছি, প্রসেনজিৎকে দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে লাইভ দেখছে। নেটটা হয়তো শেষ হয়ে যাবে, তার জন্য দুঃখিত। ভালো থাকবেন। আমি যে লাস্ট গল্পটা করলাম এটা মাথায় রাখবেন, ভেসে যাচ্ছি, কিন্তু একদিন তীর খুঁজে পাবো। সে সময় আমাদের সমস্ত আনন্দটা কিন্তু আমরা পাবো। এই টাইমটা কঠিন সময়, এই কঠিন সময়টা লড়াই করছি আমরা। এই কঠিন সময় থেকে বেরিয়ে আমরা কিন্তু সুখের সময় আসবে। ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন সবাইকে। অনেকক্ষণ লাইভ হলো। আমাদের কবিরুল ভাইয়ের কমেন্টটা পড়ে শেষ করব। উনি বলছেন দক্ষিণ দিনাজপুর থেকে, উত্তরবঙ্গ থেকে, যে দাদা আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা কি সব ঘুমিয়ে গেছে? কোথায় গেল সব কবিরা? যদি আজ কোনো কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী কবি থাকতো, তাহলে আমাদের এই যন্ত্রণা নিয়ে কবির মাধ্যমে বর্ণনা করতো। একদম 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 বুদ্ধিজীবীদের তো এগিয়ে আসা দরকার। আজকে কিছু একটা অঘটন ঘটলো প্রাথমিক নিয়ে,
তখন সংবাদে লেখা হবে, হাজার হাজার পাতা লাইভ ডিবেট, 24 ঘন্টা 50 ঘন্টা এর সাথে ওর সাথে আলোচনা, বিশাল কিছু হবে। কিন্তু মানুষ যখন সমস্যায় থাকে তখন কিন্তু বলে না, সবাইকে বলেন। একটা সমস্যা তৈরি হলে তখন আলোচনা হয়, সমস্যা হওয়ার আগে সমাধান কেউ খোঁজে না। যাক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সবাইকে।